খারাপ মানুষগুলো মনে হয় সিনেমাতেই হেরে যায়, আর বাস্তবে হয়তো তারাই জয়ী। নারী কারো মা, কারো মেয়ে, কারো সন্তান কিংবা কারো বউ, কিন্তু নারী কবে হবে হোমোসেপিয়েন্স? সমাজ বলে শিয়াল মুরগি দেখলে খাবে, এটাই স্বাভাবিক। তাহলে কি মুরগিকে দমিয়ে রাখতে হবে? কিন্তু আমি তো জানি দুষ্টুকে দমন করতে হয়। মিষ্টি খোলা রাখলেই যদি মাছি আসে, এর মানে কি মিষ্টিকে ঢেকে রাখতে হবে? নাকি বুঝতে হবে যে মাছির প্রকোপ বেড়েছে, তাহলে তো মাছিকে বিনাশ করতে হবে, কারণ এই মাছি হাজার বিষাক্ত রোগের কারণ হতে পারে। কিরে দোস্ত, তুই কোথায় ছিলি? ফোন ধরছিলি না কেন? বল কি হয়েছে? আমি এখন তোকে আমি আগেই বলছিলাম এইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, সবই খাওয়ার ধান্দা ছিল। আমার তো 2 মাস ধরে পিরিয়ড হচ্ছে না। তোকে তো আমি আগেই বলছিলাম, আর সেটাই হলো। শোন, মেয়েদের যৌবন হলো জোয়ারের পানির মতো, যৌবন ফুরিয়ে গেলে পানিও ফুরিয়ে যায়। ছি, তুই এসব কি বলছিস? আমি তো রায়হানকে বিশ্বাস করে বিশ্বাস? আরে যেখানে মেয়ে মানুষটাই একটা মাল, সেখানে বিশ্বাসের কোনো দাম আছে? ছেলে খেলা ছাড়া আর কিছু? শোন, যা হয়েছে হয়েছে, আন্টিকে যে সব খুলে বল। আমি যদি আম্মাকে এইসব বলি, আম্মা শুনে আমাকে আস্ত রাখবে, আমাকে তো মেরেই ফেলবে। তোকে একটা কথা বলি, ভ্রমরের মধু খাওয়া শেষ হয়ে গেলে ভ্রমর কখনো আর ফুলের দিকে তাকায় না। আরেকটা কথা বলি তোকে, আমাকে আর এসবের মধ্যে রাখিস না, আমাকে বিরক্ত করিস না। মিনা, মিনা রাখ। শুনেছি এটা নাকি আমাদের সমাজ, এখানে পুরুষ দেবতার মতো, আর দেবতা তো নিষ্পাপ হয়, তাই সবাই তারই পূজা করে। আর তখন নারী হয়ে ওঠে দুশ্চরিত্রা, পতিতা, বেশ্যা। কিন্তু নারী, সেও তো দেবী। নারী লক্ষ্মী, নারী দুর্গা, নারী সরস্বতী। তাহলে নারীর কেন এত অবমাননা? আজ আপনাদের শোনাবো 2 বন্ধুর গল্প। এক বন্ধুর নাম আবেগ, আরেক বন্ধুর নাম প্রেম। অপ্রাপ্ত বয়সে যদি এই 2 বন্ধু কোনো সম্পর্কের ভিতরে গভীরভাবে ঢুকে পড়ে, আর সেই সম্পর্ক যদি হয়ে পড়ে অবাধ এবং নিয়ন্ত্রণহীন, তাহলে কিন্তু সম্পর্কের শুরুটা যত রোমাঞ্চকরই মনে হোক না কেন, শেষটা হয় ভীষণ করুণ। আজ আপনাদের আরো শোনাবো 2টি যমজ ফুলের কড়ির গল্প। খুশি, আমি তাহলে আসি, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আচ্ছা আসেন। একটা গল্প শোনাই চলো, গল্প যমুকাজ। নারী মানে মায়ের রূপে রূপকথার বান। পুরুষ পিশাচ হবে যখন নারীর নরম হাত। নারীতে সব অবগাহন দারুণ অজুহাত। খুশি, দেখ না কে এসেছে। তোমরা গল্প করো, হ্যাঁ? আমি দেখি আমার কাজ ছেড়ে যাই। এমন করিস না, দেখ আমি তোকে অনেকবার ফোন করেছিলাম, অনেক মেসেজও দিয়েছি, আন্টিকেও জিজ্ঞেস করেছিলাম। আন্টি বলেছিল তোর শ্বশুরবাড়ি নাকি কাউকে অ্যালাউ করে না। বিয়ের 7 দিন পর যে উড়াল দিল, আর কখনো ফিরেই আসেনি, একটা ফোনও পর্যন্ত করেনি। 5টা বছর আমি ওই বাসায় একটা জড় পদার্থের মতো পড়েছিলাম। গল্প ছলে বলছি যেন নারী নয় তো পুতুল কোনো। গল্প ছলে বলছি যেন নারী নয় তো পুতুল কোনো। তোমার আধেক রঙ্গ মিলে নারীতে হও পূর্ণ শোনো।
বাদ দে এখন বল কি অবস্থা? এই তো একটা চাকরি করছি, কিন্তু চাকরির ওখানে ধর অনেক বাজে বাজে লোকের সাথে দেখা হচ্ছে। ভালোই তো, প্রেম করার জন্য ভালো ভালো অপশন পাবি। তোর কি বলিস? আমি মেয়ে খারাপ হতে পারে, কিন্তু আমার ক্যারেক্টার একদম ভালো। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। এত না ঘুরে আসল কথা বল। শোন, কর্মক্ষেত্রে 5 ধরনের পুরুষ মানুষ পাওয়া যায়। আচ্ছা, 1 নাম্বার, এরা হলো যা পায় তাই খায়। অফিসের বাইরেও তো কাজ থাকে। কাউকে কোনো কিছু করতে না পারলেই তারা মনে করে লস হয়ে গেল, বুঝছো? আচ্ছা, এরপরে 2 নাম্বার হলো নীতিবান শয়তান। মিস মিনা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জি আছে। নামটা কি জানতে পারি? নীতিবান শয়তান মানে শোন, এরা হলো মিচকা শয়তান টাইপের। এরা এদের নিজেদের বউ, ফ্রেন্ডের বউ, তারপরে আশেপাশে যারা থাকবে তাদের বাদ দিয়ে বাকি সবার পিছনে লাগবে। এরা হলো নীতিবান শয়তান, এদের নীতি আছে বাট শয়তান। আচ্ছা, তারপরে এরপরে 3 নাম্বারটা হলো সাধু শয়তান। সাধু শয়তান মানে বুঝিস? সাধু শয়তান মানে হলো ধর তোর আমার সামনে একদম ভালো ছেলে সাজবে, যেই একটু খালি পাবে এমন চিপা পাবে, তারপর তো প্রেসার দিচ্ছি না, ভেবে দেখেন। পারিস। আর 5 আরেকটা হলো প্রভাবশালী শয়তান। তুই ভুলে গেছিস, 4 নাম্বারটা হলো প্রভাবশালী শয়তান। আচ্ছা, এদের ব্যাপারটা হলো এরা খুব বড় পজিশনে আছে। যা বলার তো বলেই দিলাম, ভাবাভাবি কি আছে? আপনি আমাকে দেবেন, আমিও আপনাকে দেব। এরপরে তোরে লাস্টলি বলি 5 নাম্বার মানে হলো ফেরেশতার মতো পুরুষ মানুষ আছে, তবে এটা ভাবিস না তারা ভালো। এরা ফেরেশতা সেজে থাকে, তার একমাত্র কারণ কি জানিস? ঘরের সেই দরজাল একটা বউ থাকে। কিন্তু সবই তো বুঝলাম, আসল ঘটনাটা কি হয়েছে সেটা বল। শোন, এই যে মানে পুরুষ মানুষ না সবই সুযোগ সন্ধানী। যাদেরকে মনে হয় ভালো ওরা কিন্তু আসলে ভালো না, ওরা সুযোগের অভাবে ভালো। প্রত্যেকটা অফিসেই বাংলাদেশে কম বেশি মেয়েরা এরকম নানা রকম হয়রানির শিকার হচ্ছে, এমনকি যৌন হয়রানির শিকারও হচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার, কেউ প্রতিবাদ করে না। আরে বেশিরভাগ মেয়ে তো লজ্জায় মুখে খোলে না। আর কয়টা অফিস চেঞ্জ করবে বল? আর উপরের লেভেলে যে নালিশ করবে, বিচার চাইবে, সেখানে তো পুরুষ মানুষ। আমি সেই জন্যই বলি নারীকে মেধা এবং আর্থিক 2 দিক থেকেই স্বাবলম্বী হতে হবে। তুই ঠিক বলেছিস, কিন্তু ধর কোনো কারণে যদি ওই মেয়ের চরিত্রের উপরে কোনো দাগ ফেলা যায় তাহলে সব দোষ ওই মেয়ের। জানিস, এই যে ছেলেরা পুরুষ মানুষরা তাদের বউদেরকে পেটায়, তার কারণ কি? তারা জানে তাদের কোথাও যাওয়ার জায়গা নাই, কারণ তারা তাদের নিজেদের দায়িত্ব নিতে পারে না। কে খাওয়াবে, কোথায় থাকবে, কোথায় পড়বে? বাচ্চার জন্মের পরে ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমার স্বামী সবকিছুই করছে, তো অনেক ধৈর্য, যা কইবে তাই করবো বাচ্চার জন্য। সেবা কিরকম ভাবে নিতে হয় একটা গর্ভ অবস্থায় মার, যে হ্যাঁ সাধ্য মতো চেষ্টা করছে। আমার মেয়ে মানে শ্বশুর বলে হ্যাঁ আব্বুরে যে ডাক্তার হইব, আর আব্বুর কাছে খেতে পছন্দ করে, মানে আব্বু খাওয়া দিলে হ্যাঁ পেট ভরে। আমি তো লেখাপড়া করি নাই, হ্যাঁ আব্বু করে নাই, কিন্তু আমার শখ যে হ্যাঁ ভবিষ্যতে যেতে আমাদের ইয়া করতে পারে, এটাই আমার নিয়ম। ও মেরে নিয়ে ব্যস্ত থাকে বেশিক্ষণ। ছড়া বলে যেন যে ঘুম পাড়ানি, মাসি পিসি, আতা গাছে তোতা পাখি। যতই বলি টাকা কোনো ব্যাপার না, ওগুলো আসলে বুঝিস কবিতায় উপন্যাসে খুব মানায়। ছোটবেলায় আমরা ভাবতাম যে টাকা কোনো ব্যাপার না। নারী তখনই স্বাবলম্বী যখন সে তার নিজের বিলটা নিজেই দিতে পারে। তুই একদম ঠিক বলেছিস। এতে পুরুষের একতরফা সংসারে বোঝাও যেমন কমে যাবে, নারীও আত্মনির্ভরশীল হবে। একটা বিষয় ভেবে দেখেছিস কখনো যে যেখানে উন্নত বিশ্ব মানে এখন ব্যস্ত আছে কিভাবে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে, কিভাবে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করবে, কিভাবে হাজার আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোলকে নিয়ে গবেষণা করবে, মঙ্গল গ্রহের দূরত্ব মাপে, সেখানে আমরা ব্যস্ত। কে কি ড্রেস পরলো, কে মিডিয়াতে কাজ করলো, কে দ্বিতীয় বিয়ে করলো, কে স্কাল্পচার করলো, মানে আমাদের এত আজাইরা সময় কোথা থেকে পাই আমরা? একদম ঠিক বলেছিস। আমাদের সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? আমরা অন্যের ব্যাপারে নাক না গলে আর থাকতেই পারি না। এটা আমাদের একদম জাত স্বভাব। নারী মুক্তি এবং স্বাবলম্বী হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে নারীর অর্থনৈতিক স্বাধীনতার উপরে। ফলে নারী অর্থনৈতিকভাবে স্বাধীন হলে তার মুক্তি অনেকটাই এগিয়ে যায়। নারী যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন এবং তার সিদ্ধান্তের একটি গুরুত্ব তার পরিবারেও থাকবে, তখন
তার স্বাবলম্বী হওয়ার পথটি আরও খানিকটা এগিয়ে যাবে। তবে এটা বলা খুবই জরুরি যে নারীর অধিকার আসলে নারীকেই অর্জন করে নিতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, এটা অর্জন করে নিতে হয়। এই যে তোর মা ফোন করেছে। মা আমার সাথে কি করেছে নানি? তুমি কি তাদেরকে বলেছো? স্বামী ছেড়ে দিবি? নারীর জীবনে মান সম্মানের উপর আর কোনো অলংকার নেই, যা তুই অনেক আগেই নষ্ট করে ফেলেছিস। আমার বাচ্চাদের বাবার পরিচয় লাগবে না। যা কাণ্ড করেছিস। আসিফ খুব ভালো ছেলে বলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি নিজে পালন করব আমার বাচ্চাদের দায়িত্ব। আর কথা বাড়াস নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা নানু, আমাকে একটা কথা বলো তো, আমি যদি না খেয়ে মরি সমাজ আমাকে খাবে? আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই সমাজ আমাকে ট্রিটমেন্ট করবে? করবে না, কিন্তু সবাই তো তোর মতো করে চিন্তা করে না রে নানু। সেটাই, এক সময় বেগম রোকেয়ার বিপক্ষেও মানুষ ছিল, সক্রেটিসকে বিষ খেয়ে মারা হয়েছিল, পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে নিকোলাসের এই কথা কেউ বিশ্বাস করেনি। প্রথার নামে নিরপরাধ নারীদেরকে পুড়িয়ে মারা হতো সতীতে হতে। এত দূরে কেন যাচ্ছি? কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, তার মা তার সকল লেখা পুড়িয়ে দিত, কারণ তার ধারণা ছিল তার লেখা, তার মেয়ের লেখা যদি কোনো পরপুরুষ পড়ে তাহলে গুনাহ হবে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটারও সকল দায়ভার ছিল নারীর উপর। আর যদি কোনো নারী ছেলে সন্তান না দিতে পারত তার উপর চলত মানসিক অত্যাচার। এখন তো আমরা সবাই জানি, তাই না, যে একটি সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে পুরুষের উপর নির্ভরশীল। এসব বলে তুই পারবি সবার মানসিকতা পরিবর্তন করতে? মানুষের জন্য সমাজ না নেই, সমাজের জন্য মানুষ নয়। একটি প্রথা অনেক সমর্থন পেলে তার মানে এই নয় যে সেটি সঠিক। তাহলে সমাজ বিরোধী, প্রথা বিরোধী মানুষগুলোকে নিয়ে আমরা এখন গর্ব করতাম। আর তুমি ধর্মের কথা বললে না? ধর্ম এক জিনিস, ধর্মান্ধ আরেক জিনিস। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে পুঁজি করে যে ব্যবসা হয় সেটাকে অধর্ম বলে। জন্মের পরেই সহ্য করতে হয় কান ফুটো নাক ফুটো করার মতো যন্ত্রণা, আর একটু বড় হলেই শুরু হয় শারীরিক যন্ত্রণা। বিয়ের পর পরিবার ছেড়ে যাওয়ার যন্ত্রণা, ইচ্ছার বিরুদ্ধে প্রতি রাতে ধর্ষিত হওয়ার যন্ত্রণা, যে স্বপ্ন ভুলে যে সন্তানের স্বপ্ন পূরণ করা। হ্যাঁ, এটাই নারী। এটাই যখন নারীর সহ্য ক্ষমতা, সেখানে পুরুষ সিংহ হয় কি? এবার আমি তোর পাশে থাকবো। সত্যি নানু? হ্যাঁ,
কিন্তু অনেক বুঝে পা ফেলতে হবে, আগে আইন জানতে হবে। তার মানে আইন জানে এমন কারো কাছে আগে যেতে হবে। আমাদেরকে নারী ও শিশুদের প্রতি সকল অন্যায় অবিচার বন্ধ করতে হবে। এখন বলেন বাচ্চা দুইটার কি হয়েছিল? সত্যি কথা বলতে কি, বর্তমানে আপনি যে সময় পার করতেছেন এই সময়ের জন্য আপনার নিরাপত্তা খুবই জরুরি দরকার। আমি নিউজ করতে গিয়ে দেখেছি ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিভাবে নারীকে দাবিয়ে রাখা হয়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে আইন বিরোধী কোনো কাজই করা যাবে না। আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও বাদীকে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়, আর সবচেয়ে বেশি সমস্যা হয় যদি অপরপক্ষ প্রভাবশালী হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো সমাধান আছে? বাদীর নিজস্ব কোনো আইনজীবী নিয়োগের দরকার নেই, সরকারের পক্ষ থেকে আইনজীবী পাবেন। ওসি আপনার মামলা নিল না, কারণ উল্লেখ করে আপনি ট্রাইব্যুনালে মামলা করতে পারেন, সাথে আপনার আবেদনপত্রটা নিয়ে যাবেন। আমি তো এসব ক্ষেত্রে হুমকির সম্মুখীন হতে পারি। আপনার জেনে রাখা দরকার, আমাদের দেশে জাতীয় মানব অধিকার সংস্থা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বেসরকারি বহু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে আইনি সহায়তা দিতে পারবে। আসসালামু আলাইকুম। মিস খুশি, জি, ডাক্তার সেমিনা আজ একটি অফিসিয়াল কাজের জন্য হুট করে 3 মাসের জন্য ওনাকে দেশের বাইরে যেতে হয়েছে। তবে আমাদের এখানে আরও একজন গাইনি ডাক্তার আছেন, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন, ডাক্তার এহসান। মেল ডক্টর? জি, ডাক্তার তো ডাক্তারই, ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? দেখুন, চিকিৎসার ক্ষেত্রে লজ্জা অনেক বড় সমস্যা, বিশেষ করে আমাদের দেশে। In Bangladesh, 53% of deliveries take place at home, mostly without skilled birth attendants, which eventually hold the risk of maternal complication. আগে হাসপাতালে গেলে কোনো সুযোগ সুবিধা পেতাম না, তখন এখানকার ডাক্তার ম্যামরা দেখতো না, আমাদেরকে চিকিৎসা এরকম ছিল না। এখন হাসপাতালে অনেক উন্নত হয়েছে এবং ওনারা আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনে আর ওই যে আমাদের কথাগুলো গোপনীয়ভাবে রাখে। এখনও কিছু মানুষ আছে যারা মনে করেন নারীদের বেশি লেখাপড়া না করলেও চলবে, আবার তারাই পরিবারের মহিলা সদস্য অসুস্থ হলে মেয়ে ডাক্তার খোঁজে। এটা আপনি ঠিকই বলেছেন আঙ্কেল, অনেক নারী আছে তাদের অসুস্থতার কথা এড়িয়ে যায়, পরে যখন অসুখটা বড় হয়ে যায় তখন ডাক্তারের কাছে দৌড়ায়। আর এমন অনেক মেয়ে আছে তাদের মেয়েলি অসুখগুলো প্রাথমিকভাবে লজ্জায় লুকিয়ে রাখে, বলতেই পারে না। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এই লজ্জার জন্যই বেশি হয়। শুধু স্তন ক্যান্সার নয়, জরায়ু ক্যান্সারের সংখ্যা অনেক বেশি। এর কারণটা কি? বহুবিবাহ, বাল্যবিবাহ, কম বয়সে সহবাস এবং কম বয়সে ঘন ঘন সন্তান ধারণ সহ বহুগামিতা, ধূমপান, দারিদ্র্য, এইচআইভি সংক্রমণ, নিরাপদ যৌন ও প্রযোজন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব।
আমার মনে হয় আপনি আপনার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলেন। আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায় খুব সুন্দর সময় কাটাবো। রায়হান, তোমার ফ্রেন্ডের বাসায় যাব? আম্মু শুনলে? তোমার কাছে তোমার মাই সব। অনিরাপদ শারীরিক সম্পর্ক আধুনিক যুগে এটা ভাবার ব্যাপার। আচ্ছা, সম্পর্কের বয়স কত ছিল? 6 মাস। 6 মাস? 6 মাসে একটা ছেলেকে আপনি এত বিশ্বাস করে ফেললেন কিভাবে? ভুল ছিল, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারিনি। বয়সটাও তো নিরাপদ ছিল না। অবশ্যই সহবাসের সময় প্রোটেকশন ইউজ করা উচিত ছিল। যৌন উত্তেজক ট্যাবলেট খেলে মৃত্যু হয়, আর এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমাদের খাদ্য তালিকায় বিশেষ কিছু খাবার থাকা উচিত। যেমন ধরুন, ঋতুস্রাবের ব্যথা কমানো এবং হজম শক্তি বৃদ্ধির জন্য আদা। যারা সাদাস্রাবের ভোগেন তারা নিয়মিত আমলকি শুকিয়ে গুঁড়ো করে মধুর সাথে খেলে উপকার পাবে। মিস খুশি, আপনি কেসটা করেই ফেলুন। পরীক্ষার সময় ডিম খেলে ডিম পাবে, কিন্তু মানুষ এটা খেয়ালই করে না যে ডিমে তো আসলে প্রোটিন আছে, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা, অনেক ইনফরমেশন জানিস তো তুই। আবার ধর, বাসা থেকে তুই বের হচ্ছিস, পিছন থেকে কেউ ডাকলেই নাকি অমঙ্গল। আরে বাবা, পিছন থেকে ডাকা মানে তো ঘরে কিছু রেখে আসতে পারিস ভুলে, তাই না? রিয়েলি? তোকে আরেকটা মজার কথা বলি, লোকে বলে হাত চুলকালে নাকি টাকা আসে। আসলে তো অ্যালার্জিও হতে পারে। এটার সাথে তো মনে কর টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কুসংস্কার মানুষের মনে অনেক দিন ধরে লালিত হচ্ছে। শোন, অনেকেই বলে স্বামীর নাম ধরে ডাকলে নাকি অমঙ্গল হয়। আরে ভাই, স্বামীর নাম ধরে যদি না ডাকে তাহলে স্বামী বুঝবে কেমনে যে তাকেই আমি ডাকছি? যত সব আজাইরা কথাবার্তা। সবচেয়ে মজার কথা বলি, দেখবে অনেকে বলবে যে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। আরে ভাই, বৃষ্টির সাথে ব্যাঙের কোনো সম্পর্ক নাই। ব্যাঙ ডাকে বেসিক্যালি পুরুষ ব্যাঙ মেয়ে ব্যাঙকে অ্যাট্রাকশন করার জন্য, আকর্ষণ করার জন্য। এখানে কিন্তু বৃষ্টির কোনো সম্পর্ক নাই। দেখ কত সব আজাইরা কুসংস্কার। এক পরীক্ষা থেকে জানা গেল আমাদের সংকল্প থেকে পজিটিভ ও নেগেটিভ এনার্জি আমাদের হরমোনেই তৈরি হয়। 75% রোগের মূল কারণ হলো আমাদের নেগেটিভ চিন্তাধারা। আমরা 25 বছর বয়স পর্যন্ত ভাবি যে মানুষ কি মনে করবে, আর 50 বছর পর্যন্ত মনে করি মানুষ কি ভাববে। আর এরপরে আমরা বুঝতে পারি কেউ আমাদের কথা চিন্তাই করে। মেয়েটা ঘুরে দাঁড়াতে চেয়েছিল, জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল। পায়ে শেকল পরানো সে বন্দি পোষা প্রাণী রয়ে গেল নারী জীবন। হায়রে নারী জীবন, হায়রে জীবন। সড়ক দুর্ঘটনা তো দিন দিন বেড়েই যাচ্ছে ভাইয়া, লেখাও তো কম হচ্ছে না। কারণ আমরা শুধু লিখে যাচ্ছি, আর টকশোতে বিভিন্ন জন এসে বিভিন্ন সমাধানের কথা বলছে, কিন্তু কাজের কাজটি কেউ করছে না। কোনোই কি উপায় নেই? উপায় আছে, 3টা উপায় আছে। এই ধরো, ঢাকা শহরে যারা বাস চালায়, বাসের চালক ড্রাইভার, এরা কিন্তু চুক্তিভিত্তিক। মানে যে যত ট্রিপ মারতে পারবে সে তত টাকা বেশি পাবে।
ঠিক আছে? এদেরকে যদি মাসিক বেতনের মালিকরা নিয়োগ দিত তাহলে পরে রাস্তার মধ্যে এই ওভারটেকিংটা হতো না। আর একটা উপায় আছে, ঢাকা শহরে যতগুলো ডিভাইডার আছে না, ডিভাইডারগুলোর উপরে যদি কাঁটাতারের বেড়া দেওয়া যায় তাহলে পরে টপকে কেউ আসতে পারবে না। ওদেরকে ওভারব্রিজ ব্যবহার করতেই হবে, বুঝতে পেরেছ? আর 3 নম্বরটা হচ্ছে যেখানে সেখানে যাত্রী নামানো বা ওঠানো যাবে না। কোনো বাসের চালক যদি বাস স্টপেজ ছাড়া অন্য কোনো জায়গা থেকে যাত্রী তুলে তাহলে তার জরিমানা করতে হবে। আর যদি কোনো যাত্রী বাস স্টপেজ ছাড়া অন্য কোনো জায়গা থেকে উঠে তাহলে সেই যাত্রীরও জরিমানা করতে হবে। বাঙালিরা না আর্থিক জরিমানাকে খুব ভয় পায়, বুঝছো? ভালোই বলেছেন। ইদানিং তো আবার আগুন লাগার ঘটনাও বেড়ে গেছে। পানি দিয়ে আগুন নেভানোটা পুরনো পদ্ধতি। আমরা যদি ফায়ার এক্সটিংগুইশিং বল ব্যবহার করি তাহলে খুব দ্রুত আগুন নিভে যাবে, কিন্তু এই প্রযুক্তিটা সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে, বুঝছো? আবার অনেকে বলে কি হাইড্রেন্ট লাগাতে। হাইড্রেন্ট কি জানো? ওই যে বিদেশে দেখো না লাল রাস্তার ধারে বড় বড়, যে দেশে ম্যান হোলের ঢাকনায় চুরি হয়ে যায় সেখানে হাইড্রেন্ট তো দূরের কথা। উফ, তুমি হাসছো ভাই, আপনি পারেন না। দেখো দেখো দেখো, আমরা সমস্যাটার সমাধান না করে সমস্যাটা আরো বাড়িয়ে দিই। কিভাবে বাড়িয়ে দিই? দেখো, আগুন লাগলো তো চারিদিকে ভিড় করে লোকজন তাকায় আছে উপর দিকে আগুনের দিকে। একটা অ্যাক্সিডেন্ট হলো, চারিদিকে ভিড় করে লোকজন দাঁড়িয়ে আছে, কিলবিল কিলবিল করছে। না পারছে ফায়ার ব্রিগেড যেতে, না পারছে পুলিশ যেতে। কেউ ফায়ার ব্রিগেডকে ফোন করছে না, কেউ পুলিশকে ফোন করছে না, তাকিয়েছে, ঘটনা দেখছে, বুঝছো? কিন্তু গালিগালাজ করছে পুলিশকে, গালিগালাজ করছে ফায়ার ব্রিগেডকে। আমরা কোনো সাহায্য করছি না, আমরা শুধুমাত্র সমস্যা বাড়িয়ে যাচ্ছি। লন্ডনের মতো একটা উন্নত শহরে 24 তলা একটা বিল্ডিং, গ্রিনফিল্ড টাওয়ার, এখানে আগুন লেগেছিল। এখানে প্রাণহানি ঘটেছিল প্রায় 72 জনের। আর আগুন নেভাতে সময় লেগেছিল 60 ঘন্টা, 60 আওয়ার, ঠিক আছে? আর আমাদের দেশে আগুন লাগলে লোকজন একদম পাগল হয়ে যাচ্ছে, কখন আগুন নিবে, কখন আগুন নিবে। আর এটা তো একটা প্রস্তুতির দরকার আছে। ওই বিল্ডিংটার ভিতরে সর্বাধুনিক সব ধরনের আগুন নেভানোর প্রস্তুতি ছিল, কিন্তু তারা সময় লাগিয়েছে 60 ঘন্টা। আচ্ছা বাদ, তোমার একটা গল্প বলি। 5 স্টার হোটেল, বুঝছো? আগুন লেগেছে, ওখানে কয়েকজন ইন্ডিয়ান ছিল, তারা লাফ মেরে পড়ে গেছে মানে মরে গেছে। 2 জন আমেরিকান ছিল আর 2 জাপানি, 2 ঘরে ওই দরজার নিচে টাওয়েল ভিজিয়ে রেখে দিয়েছে, আর আরেকটা টাওয়েল ভিজিয়ে মুখের মধ্যে ঢেকে রেখেছে। আসলে আগুনে পুড়ে মানুষ বেশি মরে, মানুষ মরে ধোঁয়ায় আক্রান্ত হয়ে মানুষ শ্বাসকষ্টে মারা যায়। শেক্সপিয়ার ইংরেজিতে দুর্বল ছিল, তাই সে নিজে ইংরেজিতে মাস্টার্স করতে পারে নাই। আর এখন শেক্সপিয়ারের বই ছাড়া কেউ ইংরেজিতে মাস্টার্স করতে পারে না। তাই ডিগ্রির পিছনে না ছুটে চেষ্টা হোক জ্ঞান অর্জন করার। ঢুকেই তো যাচ্ছিস, কি সমস্যা? কি পড়িস? না না, আজকে কিছু রিপোর্ট করলাম। তোকে শোনাই। শোনা। বিনোদন জগতে, স্পেশালি ফিল্ম ইন্ডাস্ট্রি। আরে আরো স্পেসিফিক ভাবে যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে কমার্শিয়াল মুভি। ছবি যদি হিট হয় পুরো ক্রেডিট কার কাছে যাবে? নায়কের কাছে। আর ছবি যদি ফ্লপ হয়, আরে ওই নায়িকার সাথে কি এমন নায়কের মানায় নাকি, আরে ওই নায়িকা অমুক, ওই নায়িকা তমুক, কত ঘটনা। আবার কি পোস্টার যদি দেখো, পোস্টারের মধ্যে নায়িকাকে এমনভাবে উপস্থাপন করা হবে যে সে আসলে নায়িকা নাকি সে মানে কি চরিত্র করছে এটা এখন বোঝাই যায় না। কতখানি অসম্মানজনকভাবে একজন নারীকে উপস্থাপন করা হয়। আবার আরেকটা বিষয় আছে, যদি ধরো জানা গেল একজন নায়িকা তার একটি সন্তান আছে, আরে সেই নায়িকার তো কোনো বাজারই নাই, কখনোই হবে না। কিন্তু যদি নায়কের মানে সন্তান কি সন্তানের লাইনও থাকে, সে কিন্তু নায়ক। আরে অনেকেই বলে যে দর্শকরা নাকি সব, মালিকরা একটা সিনেমা চালানোর জন্য কি করে? কাটপিস লাগায়। কারণ তাদের কথা হচ্ছে যদি কাটপিস না লাগানো হয়, যদি পোস্টারের রগরগের ছবি না থাকে, তাহলে নাকি দর্শকরা হলে আসবে না। এটাও অবশ্য ঠিক যে আমাদের দেশে অনেক সামাজিক ছবি হয়, অনেক ভালো ছবি হয় যেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন, সেগুলো দেখতে মানুষ যায় না। কারণ এবং হল মালিকরাও মনে করেন এবং দর্শকরাও সেই রকমভাবে তৈরি যে হ্যাঁ রগরগের ছবি আছে তার মানে এই সিনেমাটা আমাকে দেখতে হবে। এই দেশের দর্শকের রুচি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি খুবই কনফিউজ যে আসলে আমাদের দেশের মানুষ কীরকম সিনেমা দেখতে চায়। অবশ্য এখনও অনেক ভালো দর্শক আছে যাদের কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনও টিকে আছে। দূর, এই জীবনটা পুরাই তেজপাতা হয়ে গেল।
একটা কম্পিটিশনও জিততে পারলাম না। সবাই বলে প্রাইজ পাওয়াটা বড় কথা না, অংশগ্রহণ করাটাই আসল কথা। মাঝে মাঝে মাথায় কেমন জানি অদ্ভুত চিন্তা আসে, যেমন প্রেম করলে যে বিয়ে করতে হবে ব্যাপারটা আসলে এমন না। বিয়ে হতেও পারে, আবার নাও হতে পারে। আসলে প্রেমে অংশগ্রহণ করাটাই বড় কথা। আবার যখন কেউ সান্ত্বনা দিতে আসে তখন আমার অ্যারেঞ্জ ম্যারেজের কথা মনে হয়। তার কারণ হলো প্রেমে ব্যর্থ হওয়ার পর বাবা মায়ের এনে দেওয়া সান্ত্বনার নামই হলো অ্যারেঞ্জ ম্যারেজ। লল নানি, কি রে এত চিৎকার করছিস কেন? আরে চেঁচাচ্ছি কই, তোমাকে একটা জিনিস দেখাবো বলে একটু ডাকছিলাম আর কি। আবার কি হলো? দাঁড়াও, এই তুমি আমাকে বললে না যে এবার বুঝিয়ে শুনে পা ফেলতে হবে, সেজন্য সাহস জোগাচ্ছি। এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে যেগুলো দেখলে, যেগুলো শুনলে তোমার যত ভ্রান্ত ধারণা আছে সব ভেঙে যাবে। লোকে বলে মেয়েদের আবার শক্তি আছে নাকি। আমি বলি সাউথ এশিয়ান গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জয়ী মারিয়া আক্তারের কথা। লোকে বলে মেয়েরা নাকি বড় কোনো প্রতিষ্ঠান চালাতে পারে না। আমি বলবো যাও রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির সম্পর্কে জেনে আসো। মানুষ বলে মেয়েরা নাকি ভীতু হয়, আর আমি বলি কমান্ডো ও প্রথম বাংলাদেশি প্যারাট্রুপার ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের কথা। মেয়েরা তো গাড়িই চালাতে পারে না। আমি বলবো বাংলাদেশের প্রথম 2 যুদ্ধ বিমান পাইলট নাইমা হক ও তামান্না ইল লুৎফির কথা। মেয়ে কমান্ডো যুদ্ধ বিমান চালায়? আরে রাখো নানি, এখনই অবাক হলে হবে, এখনো তো শেষই হয়নি। মেয়েদের নাকি সন্ধ্যার আগে বাসায় আসতে হবে। আমি হেসে বলি 80টি দেশ ভ্রমণ করা পরিব্রাজক নাজমুন নাহার সোহাগীর কথা। শুনেছি মেয়েরা নাকি বেশি উচ্চতায় উঠতে পারে না। মানুষ বলে মেয়ে মানুষ আবার অ্যাডভেঞ্চার করতে পারে নাকি। আমি বলি আরে অন্ধ, চোখ খুলে দেখো। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশ নারী নিশাত মজুমদার ও 7 সামিট সম্পন্নকারী একমাত্র বাংলাদেশী ওয়াসফিয়া নাজনীনকে। There are 1.8 billion young people in the world today. That's a lot. Most of us live in lower income countries. 200 million of us aren't in secondary school. A lot of us didn't even finish primary school. Even the nearest school can be too far. These are our generation's problems. But our generation has a solution. So let's co-create. Refine. Scale up. Second chance if at first I don't succeed. It doesn't stop at literacy or numeracy. 1 in 3 women aren't learning, training, or working, as opposed to 1 in 10 men. I don't need to find my voice. I have a voice. I just need to be heard. Our generation is 25% of the population, but 100% of the future. Join us. Join us. Join us. লোকে বলে নারীরা নাকি প্রতিবাদ করতে পারে না। আমি তাদের শোনাবো ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতার কথা। অবলা সমাজ বলে নারীরা নাকি প্রতিবাদ করতে পারে না। আমি সেই মূর্খদের শোনাতে চাই স্তনকরের বিরুদ্ধে আত্মহতি দেওয়া প্রতিবাদী নাঙ্গেলির কথা। কথায় আছে শিল্পকর্ম নির্মাণ সে তো পুরুষের কাজ, নারী তো পুতুল। আমি হেসে বলি তুমি এতই বোকা, শুনুনি তুমি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর নভের আহমেদের নাম? বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের কথা। বাংলাদেশের প্রথম নারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন। লোকে বলে মেয়েরা নাকি দেশ চালাতেই পারবে না। আমি বলি মূর্খ, চোখ খুলে দেখো। সেই দেশেই থাকো যে দেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। সত্যি নানু ভাই, আমার চোখ খুলে দিলি তুই। মেয়েরা আসলে দুর্বল নয়, মেয়েরা দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
আমি ডিসিশন নিয়েছি, অতীতে আমি যে অপরাধীকে ছেড়ে দিয়েছিলাম আমি তার বিরুদ্ধে লড়ব। আমিও তাই চাই, কিন্তু কেস করতে হবে তো। আচ্ছা, তোর মনে আছে ব্যারিস্টার শেষে কি কথা বলেছিলেন? আপনার জেনে রাখা দরকার, আমাদের দেশে জাতীয় মানব অধিকার সংস্থা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বেসরকারি বহু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে আইনি সহায়তা দিতে পারবে। হ্যাঁ, আমি যাব মানবাধিকার সংস্থায়। গোটা বিশ্বে সরকারি খাতায় নাম নেই এমন লোকের অস্তিত্ব পাওয়া গেছে আফ্রিকা এবং এশিয়ায়। জাতিসংঘের তথ্য মতে 110 কোটি মানুষ পরিচয়হীন। সমাজের রীতিগুলো কেমন জানি আজব। পুরুষরা ধর্ষিতা নারীকে বিয়ে করতে আপত্তি জানায়, কিন্তু অন্যের বউ নিয়ে পালাতে দ্বিধা করে না। গর্ভপাত করাতে গিয়ে কত নারীর যে মৃত্যু ঘটে তার সঠিক পরিসংখ্যান ঠিক জানা যায় না। সর্বশেষ জরিপে 2014 সালে 11,94,000 গর্ভপাত হয়েছে স্বইচ্ছায়, অর্থাৎ গড়ে দৈনিক এ ধরনের গর্ভপাতের সংখ্যা 3,271টি। জরিপে দেখা গেছে 15 থেকে 49 বছর বয়সী 1000 নারীর মধ্যে 29 জন নারী স্বইচ্ছায় গর্ভপাত করে। আসলে আপা, আমি না ওই সময় প্রেমে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা আমার মাথায় আসেনি, সবকিছু কেমন জানি হুট করে হয়ে গেল। আমার না খুব ভয় লাগছে। আচ্ছা, ভয়ের কি আছে? যদি আম্মু জেনে যায়? আরে আমরা তো বিয়ে করবই, বরং এগুলি করলে মা আমার কাছে বাধ্য হয়ে বিয়ে দিবে। এই সময়টা অনেক সেন্সিটিভ। সরকারি পরিসংখ্যান মতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জানা থাকা সত্ত্বেও 12% দম্পতি প্রয়োজনের সময় হাতের কাছে পদ্ধতি পান না, যার ফলে গর্ভপাত হয় বছরে 12 লাখ। তখন আমার বয়স কম ছিল, শক্তি ছিল না লড়ার, কিন্তু এখন আছে। আমি শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। আমরা খুশিদের এরকম রূপই দেখতে চাই। আমরা আপনার পাশে আছি, আপনি আইনের সহায়তা নিন। যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আমরা আপনার পাশেই থাকব। অসংখ্য ধন্যবাদ। ছেলে প্রেম করলে সেটা বয়সের নেশা, আর নারী করলে নোংরামি। ভালোবাসা প্রমাণ করার একমাত্র উপায় কি শারীরিক সম্পর্ক? নারী কি তাহলে টিস্যু পেপারের মতো? আমি হয়তো ভুলেই গিয়েছিলাম, প্রয়োজন না থাকলে মানুষ পরিষ্কার টিস্যু ডাস্টবিন থেকে উঠে। ইদানিং ধর্ম ব্যবসা একটা লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম এক জিনিস, ধর্মান্ধক আরেক জিনিস। ধর্মের অপবাক্য ব্যবহার করে মানুষকে পুরোদমে বসানোর চেষ্টা চলছে।
লাউড স্পিকার দিয়ে চিল্লে যদি হতো, আমাদের নবীজি এত ধৈর্য সহকারে বিপদগামী লোকদেরকে বুঝাতেন না। আর তুই যে অনেক পড়াশোনা করিস এবং অনেক রিসার্চ করিস সেটাও বোঝা যায়। দ্যাটস গুড। সেই কি রে, তুই এত এক্সাইটেড কেন? শোন, এতদিন তো অনেক রিপোর্ট লিখেছিস, এবার শোন আমি তোকে কি জ্ঞান দিই। আমার ইনফরমেশন পেলে তো মাথায় খারাপ হয়ে যাবে। ওরে বাপ, কোত্থেকে আসছে ইনফরমেশন নিয়ে? বল বল, শুনছি। বাংলাদেশের জরুরি কল সেন্টার নাম্বার হলো 999 অর্থাৎ 999। এই নাম্বারে ফোন দিয়ে তুই বিনামূল্যে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের সুবিধা পাবি। আবার ধর কোনো দুর্নীতি দেখলেই তুই 106 কল করবি, তাহলেই সেই দুর্নীতিটা তুই রোধ করতে পারবি। এছাড়া তুই যদি 24 ঘন্টা স্বাস্থ্যসেবা বা মেডিকেল সেবা পেতে চাস, তাহলে তুই কল করতে হবে 16263 নাম্বারে। বুঝছিস? এখন যদি অ্যাবর্শন করেন তাহলে মায়ের জীবনের ঝুঁকি হতে পারে। শোন, শিশুদের কোনো সমস্যা হলে বিনামূল্যে তুই কল করবি 1098 নাম্বারে, তাহলে তোর সমস্ত রকম ইনফরমেশন পাবি। এরপর ধর কোনো মানবাধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে তুই কোথায় কল করবি? সেটা করবি 16108 নাম্বারে, তাহলে তুই তার সমস্যার সমাধান পাবি। তাছাড়া ধর বাংলাদেশের যে কোনো সমস্যায় তুই সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলতে চাস, সহযোগিতা চাস, তাহলে তোকে ফোন করতে হবে 333-তে অর্থাৎ 333 নাম্বারে। নারী উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? নারী নির্যাতন ও বাল্যবিবাহ দেখলেই বিনামূল্যে কল করবি 109 নাম্বারে, তাহলেই তুই সেখান থেকে সেবা পাবি এবং এই বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ করতে পারবি। অনেক ইনফরমেটিভ। বন্ধু বান্ধব কিংবা মা বাবার কাছে তো লজ্জাই লাগে, এই জন্য বলতে পারি না। ওনাদের কাছে যেটাই সমস্যা হোক না, ওনাদের কাছে বলা যায়। অন্ধবিশ্বাস আমাদেরকে শেষ করে দিল। আমি ভুলেই গিয়েছিলাম শয়তানও একসময় ফেরেশতা ছিল। এই সমাজ নারীদের আইটেম গার্ল, নায়কের নায়িকা ও পুরুষের সঙ্গী হিসেবে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই সময় এসেছে নারীদের নেতৃত্ব দেওয়ার, নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করার। এই জড়তা যে বিষয়টা, এটা কোথা থেকে আসে? পরিবার থেকে। জন্মের পর থেকে একটি মেয়েকে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এভাবে বসা যাবে না, সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না, ফুটবল খেলা যাবে না, ক্রিকেট খেলা যাবে না, ক্রিকেট খেলে রং কালো হয়ে যাবে, মানে যত ধরনের জড়তা তাকে দিয়ে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়। ধরো একটা হোটেল রুমে একটি ছেলে একটি মেয়েকে কাকে কিভাবে রুম দেবে, সেক্ষেত্রে সজ্ঞানে কোনো বাঙালি বান্দা কল্পনা তো ভাবতে পারবে না যে দুজন ছেলে মেয়েকে একটি রুম দেওয়া যায়। কিন্তু এই ব্যাপারটা যদি কোনো রাশিয়ানের ঘাড়ে পড়ে, সে ইজিলি দুজন ছেলে মেয়েকে একটি রুম দিয়ে দেবে। তার মাথায় কখনো এই প্রশ্ন আসবে না যে এই মেয়েটি আপনার বোন না গার্লফ্রেন্ড না আপনার ওয়াইফ। তার কাছে এটাই স্ট্যান্ডার্ড মনে হবে, বিকজ সে ছোট থেকেই তার মা বোন আশেপাশের ছেলে মেয়েদের জড়তাহীনভাবে মেলামেশা দেখেই বড় হয়েছে। এই যে আমাদের দেশে এত পলিসি তৈরি হয়, সেটা কারা তৈরি করে? পশ্চিমা মানুষরাই। এখন যদি কোনো একটি মেয়ে কোনো প্রেজেন্টেশন দেয় শাড়ি পরে, সেটা দেখতেও হয়তো বা ভালো লাগবে, সেটা আমাদের কালচারের সাথে যায়, কিন্তু সে যদি কোট প্যান্ট পরে দেয়, সেটা পলিসি অনুযায়ী স্ট্যান্ডার্ড হতে হবে। আর একটা ব্যাপার হলো, আমাদের দেশে কিছু হলেই পাবলিক সরকারের উপর দোষ দেয়, মানুষের উপর দোষ দেয়, সমাজের উপর দোষ দিয়ে নিজে এমন একটা ভাব নেয় যে নিজে খুব সাধু। আর একটা অন্যায় হলেই ক্রিমিনালের থেকে ভিকটিমের 14 গোষ্ঠী উদ্ধার করার ব্যস্ত থাকে। এমন একটা ভাব যেন সে খুব শখে স্বেচ্ছায় ভিকটিম হয়েছে। কয়টা মা আছে যে তার মেয়েকে বলে যে তুমি পারবে? কয়টা বাবা আছে এমন যে মানে সাহস করে বলতে পারে যে আমার মেয়ে আছে, আমার কোনো ছেলে লাগবে না? একদম ঠিক। খুশি, আজকে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া, আজ এক মানবাধিকার কর্মীর কাছে গিয়েছিলাম। শিশুদের ব্যাপারে তার কাছ থেকে অনেকগুলো তথ্য পেলাম। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সারা বিশ্ব জুড়েই অনেক প্রবল, তাই একটু ঘাটাঘাটি শুরু করবো ভাবছি। তোমাকে আমি যত দেখি তত অবাক হই, বুঝছো? আমি আবারও ঘুরে দাঁড়িয়েছি, সেটার পিছনে আপনার অনেক অবদান। আমি না থাকলেও তুমি পারতে, বুঝছো? এই দেখো,
এই অফিসে তুমি একজন শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে জয়েন করেছো। তুমি যে বেতন পাও সেই বেতন দিয়ে তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছো। আর তোমার নিউজগুলো দেখলে বোঝা যায় যেটার পেছনে কত পরিশ্রম আছে। বিশ্ব দেখো তাহার চোখে, দেখো সবুজ মাঠ, নারী তুমি আগুন শিখা, নারী জলপ্রপাত। ছোটবেলা থেকে একটি শব্দ শুনেই বড় হচ্ছে, সেটি হচ্ছে না। শোনো খুশি, আমাদের সমাজটাকে আমাদের বদলাতে হবে। একটা ব্যাপার খেয়াল করেছেন ভাইয়া, বেশিরভাগ নারীরাই পুরুষদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। আমার কাছে ব্যাপারটা একেবারেই যৌক্তিক মনে হয় না, কারণ যখন আমি কোনো প্রবলেমে পড়ি তখন একজন পুরুষই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। আবার একটি নারী যখন ফিজিক্যালি হ্যারাস হয়, সেটাও হয় সে একজন পুরুষের হাতে। অবশ্য এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের নারীদের একটা মনোভাব আছে, সেটা হচ্ছে পুরুষদের পায়ের নিচে থাকার মানসিকতা। এটা আমাদেরকে বদলাতে হবে। মেয়েদেরও প্রফেশনাল মনোভাব থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতা খুব কম নারীরই থাকে। অধিকার দাও বলে চিল্লালে তো হবে না, কেউ তো অধিকার মুখে তুলে খাইয়ে দেবে না। অধিকার অর্জন করতে হবে ক্ষমতা দিয়ে। ক্ষমতার উৎস হচ্ছে দক্ষতা। আমি তোমার ইতিবাচক মনোভাবকে সমর্থন করি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আরেকটি জিনিস আপনাকে জানাতে চাই, আমার একটি সিদ্ধান্ত। আমি একটি পুলিশ কেস করতে চাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটার একটা সমাধান চাই আমি। জানি না এত বছর পর কোনো লাভ হবে কিনা, তবু আমি হাল ছাড়ব না। আর যদি আমার সন্তান দুটোকে ফেরত পাই। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ, আমি তোমার পাশে আছি। পুরুষ এবং নারীর মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য আজ আর নেই। সামনে একটা উত্তরণের পথ, সে পথ দিয়ে আমরা কেন যাব না? দেশের প্রতিটি জেলায় একটি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা, তবে আপনাদেরও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আসছো বাবা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালাম্মা, কি হলো হঠাৎ করে আমাকে খুঁজলেন? খুশি আত্মহত্যা করতে গেছিল। মাই গড। তুমি নাকি সুইসাইড করতে গেছিলা? আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। কিসের শেষ? শেষ বলে তো কোনো কথা নেই, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। একসময় ছেলেটির সম্পর্কের নেশা কেটে গেল, আবেগঘন প্রেম হয়ে পড়ল মূল্যহীন। মেয়েটিকে ব্যবহৃত টিস্যু পেপারের মধ্যে ফেলে দেয়। কখনো ভেবে দেখেছেন কি, অবলা নারী বলে যাকে আপনি অসম্মান করছেন, সেই মানুষটি আপনার জন্মদাত্রী, গর্ভধারিণী মা, যার সবল গর্ভে আপনার জন্ম। কিন্তু শুনেছি বিচার পাত্র নাকি অনেক লম্বা হয়। ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করবেন, কিন্তু ট্রাইব্যুনাল যদি 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে সেটার কারণ দেখিয়ে একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে, আর তার একটি অনুলিপি সরকারকেও দিতে হবে। ভাই চল এতিমখানায় ফিরা যাই। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এত কষ্ট কইরা দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে পালাই আইছি, তোর কি মনে নাই? আর যাই হোক, খাওন তো দিত। তা তো দিত। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করতেছি। মেয়েটা তো ছেলেটাকে বিশ্বাস করেছিল, তাই না? বিশ্বাস, ও বিশ্বাস। পুলিশ তো অনেক সময় এড়িয়ে যায়। সেই সুযোগ নেই। এই আইন অনুযায়ী কোনো পুলিশ যদি অভিযোগ না নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল সরাসরি বিচারের জন্য অভিযোগ নিতে পারেন। আপনি সাংবাদিক হবার পরে কি হলো, আপনি কিন্তু এখনো বলছেন না।
ভেবে দেখেছেন কি একটা ভুলের কারণে তিনটা জীবন নষ্ট হয়ে গেল। আল্লাহই জানে বাচ্চা দুটোর এখন কি অবস্থা। বাট নিরাপত্তার বিষয়টা কি হবে? ট্রাইব্যুনাল যদি মনে করেন নারী বা শিশুর নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রে যে কোনো নির্দেশ তারা দিতে পারেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই তাদের মতামতের ভিত্তিতেই হবে। এগুলো অনেক শুনেছি, পরে আবার জামিনে বের হয়ে আসে। নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি বিশেষ আইন। এই ক্ষেত্রে হাইকোর্টকে কোনো আগাম জামিন দেওয়ার এখতিয়ার দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আসামির অপরাধ প্রমাণিত হলে সেক্ষেত্রে অর্থদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন হতে পারে। আপনার কাছে ছেলেটার ছবি, ফেসবুক আইডি কিংবা ফোন নাম্বার কিছু আছে? জি আছে। আপনাদের রিলেশন কত বছর আগে হয়েছিল? 10 years। মাই গড, 10 years! আপনি চুপ করেছিলেন কেন? কিছু করার আগে চিন্তা ভাবনা কিছু করে করবো। বুঝেই তো আমার কাছে আমরা কিছু আছে যেটা তোমাকে ভাইরাল করে দিবে, ভয়ঙ্কর লেভেল। আপনি হয়তো বুঝতেই পারেননি সে রুমে গোপন ক্যামেরা লাগানো ছিল। নারীর গল্পে কষ্ট যত, সব কিছুতেই ভীষণ ক্ষত। নারীর গল্পে কষ্ট যত, সব কিছুতেই ভীষণ ক্ষত। নতুন কিছু ভাবতে গেলে নারীকে চাই মনের মতো। আমি যা বিশ্বাস করি তোকেও তা বিশ্বাস করতে হবে, নাইলে তোর কল্লা কেটে ফেলবো। মানুষ কতটা বিকারগ্রস্ত হলে নিজের বিশ্বাস আরেকজনের উপরে চাপিয়ে দেয়। বিশ্বাসের এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর যা ক্যান্সারের ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। খুশি কিরে আইসি শুয়ে পড়লি যে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ আম্মা, শরীরটা খুব খারাপ লাগতেছে। ও বাইরে আসলে অনেক বেশি গরম তো, এই জন্য মনে হয়। দাঁড়া, আমি একটু শরবত বানায় নিয়ে আসছি। এটা কি? হ্যাঁ, কি এটা? বল, এটা কি? আমি অনেক বড় ভুল করে ফেলছি। শোন, মুরগির গায়ে পানি লাগলেই সেই পানি শুকাতে অনেক সময় লাগে। নারী মানে মায়ের রূপে রূপকথারি বাক। পুরুষ পিশাচ হবে যখন নারীর নরম হাত। নারীতে সব অবগাহন দারুণ অজুহাত।
আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মা বাবারা নিজেদের স্বপ্ন আমাদের উপর চাপিয়ে দেয়। যদি কোনো কাজে সফল হইস সেটা সম্পূর্ণ তোর সফলতা, আবার যদি তুই তোর ইচ্ছা মতো তুই তোর ড্রিমের পিছনে ছুটে যদি ব্যর্থও হইস সেটা তোর ব্যর্থতা। পড়াশোনা করতে না আর ভাল লাগে না, পড়াশোনা একদমই বোরিং লাগে। আর এখন পড়াশোনা শেষ হওয়ার পর না আমার আর কোনো আত্মীয় স্বজন বা কোনো অনুষ্ঠানে যাইতে ভাল লাগে না। কারণ কি, যেখানে যেই সবাই জিজ্ঞেস করবে পড়াশোনা তো শেষ, এখন চাকরি কবে করবা, কোথায় জয়েন করবা, কোথায় চাকরি করতেছো, তোমার কবে চাকরি হবে, এগুলি শুনতে শুনতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আরে ভাই, আমাদের বাংলাদেশে পড়াশোনা শেষ করতে 15-16 বছর লেগে যায়, তাহলে চাকরিটা কবে করব? আর চাকরি কেউ না দিলে অভিজ্ঞতা কোত্থেকে হবে? যেখানে চাকরি করতে যাই সেখানে বলে কিন্তু স্যার এক্সপেরিয়েন্স তো নাই। আরে ভাই, চাকরি না পেলে অভিজ্ঞতা কোত্থেকে থাকবে? শোন, তার উপরে আমাদের আরেকটা সমস্যা আছে। সেটা কি? সেটা হলো যে আমরা নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চাই না। আরে বাবা, আজকে একটা কাজ শুরু করলে সেটা এস্টাবলিশ হতে তো 5 থেকে 10 বছর সময় লাগবে, কোনো কোনো জায়গায় 20 বছরও সময় লাগতে পারে। সেটা আমাদের অপেক্ষা করতে হবে না। নতুন কিছু, চ্যালেঞ্জিং কিছু করা যাবে না। আগে যেভাবে চলছে সেভাবেই করতে হবে, তাহলে আমাদের উন্নতি কেমনে হবে বল? কথায় আছে না যে জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়, আসলে ডাবল পটাশিয়াম পাওয়া যায়। তোর বাচ্চাদের কথা মনে হচ্ছে, তাই না? জানি না ওরা এখন কোথায় আছে, কেমন আছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী 2 থেকে 17 বছর বয়সের 1 বিলিয়ন শিশু শারীরিক, মানসিক বা একাধিক ধরনের সহিংসতার শিকার হন এবং বাংলাদেশে প্রতি 5 জন শিশুর 1 জন মেয়ে শিশু এবং প্রতি 13 জন শিশুর 1 জন ছেলে শিশু যৌন হয়রানির শিকার হয়। 95% শিশুর যৌন নিপীড়ক তার পরিবারের ঘনিষ্ঠজনেরা। বাংলাদেশের প্রতিবাদী ফাউন্ডেশন, সুইডেন, ডেনমার্ক, সেভ দ্য চিলড্রেন একসাথে এই সমীক্ষা চালায় এবং এই সমীক্ষায় দেখা গেছে 50% শিশুর মধ্যে প্রতি 2 জন এই ধরনের যৌন হয়রানির শিকার হন। আমার সাথে যাবি? খেতে দিব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। উনি বলছে কি আয় আমাদের ঘরে, তারপর টিপি দেখ, তারপর আমি শুনে আমি টিপি দেব না, তারপর আল্লাহ উনি এমন করে আমারে হে ঘরে শোয়াইছিল, এরকম একটা বিল্ডিং ঘরে চিৎকার করলেও কেউ শুনতে পায় না। আমি কই আমার মাদার কয়, তারপর আমার বয় দেয় কই তুই তোর মাদার কস খেলাম, তোর মাইরালাম দেশ টিভির ভিতর দশ না পেটে চাকু দিয়া মাইরালায়, এমন আমিও দেশ তোর পেটে চাকু দিয়া মাইরালাম।
যে দেশের শিক্ষকরা ছাত্রদের গরু, ছাগল আর গাধা বলে গালি দেয়, সে দেশের ছাত্ররা মানুষ হয়ে গড়ে উঠবে কিভাবে? যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, সে দেশের বাচ্চারা বাঘের মতো শক্তিশালী হয়ে উঠবে কিভাবে? আই খুশি, দেখো কে আসছে। তুমি খুশি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি আসবে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি সত্যিই ভালোবাসি তোমাকে অনেক। আমি জানতাম আমার ভালোবাসা কখনো মনে হতে পারে। হয়তো পারিনি, কিন্তু ভুল ছিল। যে ভুল শুধরানো যাবে কখনই না। ভাবি আমাদের সমাজে মেয়েরা যখন কোনো ডিসিশন নেয়, সেটা প্রাপ্তবয়স্ক হোক আর অপ্রাপ্তবয়স্ক হোক, খুব সহজে সবাই সাপোর্ট করে না, ভুল হোক আর সঠিক হোক। একটা মেয়ের সবসময় নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত, তারপর একটা সার্টেন এজ পর্যন্ত অপেক্ষা করা উচিত। जी सर। सर किस जी सर, जी सर। আয়, তোর ফোন আসছে, দেখ। ধর, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। হ্যালো মিস খুশি, জি সালাম আলাইকুম। আপনাকে একটু থানায় আসতে হবে। জি জি, আমি এক্ষুনি আসছি। জি জি। Hey guys, welcome to Spice FM, and this is your favorite girl, Arjitaz. And you know what? I wanted to share some important information with you guys. Well, I was reading up and I found out that according to World Health Organization worldwide, an estimate of 25 million unsafe abortions occurred each year. These rates are outstanding, right? Okay, and not to scare any of you guys off, but I have like stats in my hand. I was reading upon it, and in Bangladesh alone, the national rate for induced abortion was 29 per 1,000 women in the same age interval, and 26 per 1,000 for unmarried women. That's insane. প্লিজ চুপ করে থাকবেন না, আমাকে বলুন কি হয়েছে। মিস খুশি, আমরা ছবি ও কল রেকর্ডিং এর ভিত্তিতে আসামিকে রিমান্ডে নিয়েছিলাম, কিন্তু তাহলে ধরেননি কেন? আপনি পারেন না আমার সাথে এমন করতে। তাই না? কি করতে পারি আর কি করতে পারি না সেটা তোর কাছ থেকে শিখতে হবে না। শুনেন পুলিশ আপা, মাথা খায়েন না, এত ফাল পারতেছেন আপনি। কি প্রমাণ আছে আপনার কাছে? তোর কি ধারণা
পুলিশকে শিখাতে আসিস না পুলিশ কি করবে কি করবে না। এসব ছবি আর ভিডিও এডিট করা যায়। আমি যদি কোনো আকাম করে থাকি বাচ্চা করি আর ডিএনএ রিপোর্ট করি। এই যে আজকে এত বড় বড় কথা বলছিস না, তোর এই বড় বড় কথা আর তোর এই অ্যাটিটিউড কোথায় যায়? জাস্ট মাইন্ড ইট। দেখুন, এই ক্ষেত্রে উপযুক্ত সাক্ষী বা প্রমাণ ছাড়া কিছুই করার নেই। তবে হ্যাঁ, আমাদের সিআইডি টিম পারত যদি সেই সময় ব্যবহৃত কোনো আন্ডারগার্মেন্টস থাকতো। আচ্ছা, সেরকম কি কিছু আছে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস খুশি। আসলে যে রিলেশনগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয় সেই ক্ষেত্রে তো মানুষ এসব রিজার্ভ করে না। আচ্ছা, বাচ্চাগুলোকে যদি খুঁজে বের করা যেত সেক্ষেত্রে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে অ্যাটলিস্ট আসামিকে ধরা যেত। মিস খুশি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন, বাচ্চা দুটোর কোনো খবর পাওয়া গেল? না, এতিমখানা থেকে 2 বছর আগে বাচ্চা দুটো পালিয়ে গিয়েছে। শিট, ঠিক আছে, আপনি আসতে পারেন। কি বললো? আমি তো জানতাম যে। মিস খুশি, কাম ডাউন, দেখছি কি করা যায়। আর কিছুই করার নেই। বাঁচার জন্যে ডুবন্ত মানুষ তো খড়কুটো আঁকড়ে ধরে। এই শিশুরা যদি লেখাপড়া শেখার সুযোগ না পায়, তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, তাহলে এরা সমাজে নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এই ধরনের সম্ভাবনা থেকেই যায়। অথচ এদের যদি ঠিকমতো লালন পালন করা যায়, লেখাপড়া শেখানো যায়, তাহলে এরা দেশের সম্পদে পরিণত হতে পারে। কখনো নিজের কষ্টকে সস্তা ভাবতে হয় না। আমরা নারীরা প্রতি ক্ষেত্রেই স্যাক্রিফাইস করতে করতে সমাজের চোখে এই ত্যাগ আমরা নারীরাই সস্তা বানিয়ে ফেলেছি। তাই পুরুষের চোখে নারীর ত্যাগ স্বীকার, অন্যায় সহ্য আর হার মেনে নেওয়াই স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই আমাদের এই ত্যাগ আজ মূল্যহীন। পুরুষ যেমন চাইবে নারী তাতেই কুপঘাত, নতুন গল্পে মুক্ত হবে নারীর সব বাধা। কি হয়েছে নানু ভাই? ওঠ ওঠ নানু ভাই। আমরা এতই দুর্বল। নানু ভাই, মাঝে মাঝে হার মানা হাল ছেড়ে দেওয়ার চেয়ে ভালো। কি হেরে গেলে তো? এবার তো বুঝেছ নারী কতটা দুর্বল, কত অবলা, কত অসহায়। আসলে নারী তো পুরুষের হাতের পুতুল। খুশি, নারীর কোনো কিছু হইলেই নারীর পোশাক, নারীর আচরণ, চলাফেরা সব কিছু নিয়ে কথা বলে। তোর ভূমিকম্প হচ্ছে সেটাও মেয়েদের দোষ, একটা মেয়ে পড়ে গেল সেটাও একটা মেয়ের দোষ। তারা সব সময় নারীদেরকে পিছনে টেনে রাখে। খুশি, এই খুশি শোন, এক প্রকার শিক্ষিত শয়তান আছে যারা নিজেরা সারা বছর আকাশ কুয়াশ ছড়ে বেড়াবে, কিন্তু কোনো মেয়ে রেপ হইলে তখন কি দোষ দিবে জানিস? ধর্মের দোহাই দিবে যে এই মেয়ে ধর্মকর্ম মানে না, তাই এই মেয়েকে রেপ করা হয়েছে। আরে ধর্মের কোথায় বলা হয়েছে যে মেয়েদেরকে রেপ করো? ধর্মের কোথায় বলা নাই। এই যে ধর বোরকা, তারপরে এই যে সুন্দর ঠিকঠাক পোশাক পরার পরও তো কত মেয়ের রেপ হয়েছে, যে মাদ্রাসার ছাত্রী রেপ হচ্ছে। এটা কেন হচ্ছে? আর একটা ছেলে যখন সোসাইটিতে আকাশ কাজ করে তখন তো কেউ কিছু বলে না, তখন বলে ছেলে মানুষ তো করবে। আর মেয়ে মানুষ করলেই মেয়ে মানুষের পোশাক ঠিক নাই, মেয়ে মানুষ করলে মেয়ে মানুষের চরিত্র খারাপ, সব কিছু এসে মেয়ে মানুষের কাঁধে পড়ে।
আমার পারিবারিক দারিদ্রতার কারণে আমি স্কুল ড্রেস কিনতে টাকা জোগাড় করতে পারি না, যার কারণে একদিন হঠাৎ মন খারাপ হয়ে মসজিদের আশেপাশে গেলাম। তখন এই খারাপ বুদ্ধিটা আমার মাথায় আসলো যে আমি এই কাজটা করে হয়তো কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে হয়তো আমার স্কুল ড্রেসটা কিনতে পারবো। তাদের বাবা মা নাই, বস্তির লোক, নিম্ন আয়ের লোক, বাবা দেখা যাচ্ছে স্কুল যাচ্ছে, তার কোনো চাহিদা পূরণ করতে পারছে না, সেই সব ছেলেমেয়েরা এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে আর কি। পুলিশ আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমাকে নিয়ে বক্সের ভিতরে রাখে। বক্সের ভিতরে রাখার পর যখন আমার বাবা মা ওইখানে যায় তখন আমার নাম লেখায় ডায়েরিতে, আমার ডায়েরি করে একটা। ডায়েরি করার পর আমাকে বড় একটা লাঠি দিয়ে আমাকে 2টা বাড়ি মারে, পিছিয়ে 2টা বাড়ি মারে। বাড়ি মারার পর হয়তো একটু কষ্ট পেয়েছিলাম, তারপর নিয়ে বক্সের ভিতরে আটকে রাখে রাত 9টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত ওই বক্সের ভিতরে রেখে দেয়। তাদেরকে সরাসরি আমাদের এই অর্ডারের এগেইনস্টে কিন্তু তাদেরকে হাইকোর্টে যেতে হচ্ছে, এটা তাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে। শোন, তুই হেরে যাবি এই ভণ্ড মানুষগুলির কাছে, এই যে ধর্মের নামে যারা ব্যবসা করছে এই ভণ্ড পীরদের কাছে। কোথায় যায় তখন তাদের সেই মহানুভবতা? শোন খুশি, তুই হেরে যাবি না, তুই উঠে দাঁড়াবি, তুই লড়বি, তুই লড়ার জন্য বেঁচে আছিস। দেখো একটা কচি মুরগি নিয়ে এসে। এইটা কি আর আমার এখানে চলবো? সেটা দেখছো বড় ইয়া নাইকে হইব। হ্যাঁ, এইটা আবার ঠিকই কইছস। কি রে, বড় হইরে নাইকা হইবি? তুই কম রেট কত? তোমার তো রেট কম লাগে না, তুমি তো দেওই। হ্যাঁ, এইটা আবার ঠিকই কইছস। ল, প্রতিবারই আমারে ঠকাও। ভালো ভালো মাল লই আইস, পরের বার বাড়াই দিমুনি। এই চল। আমরা দেখছি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাদের অনেক শিশুরাই অনাকাঙ্ক্ষিতভাবে তারা পিতা মাতার পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যে এতিমখানা এবং অনেক এই ধরনের পিতৃমাতৃ পরিচয়হীন বাচ্চাদের শিশুদের সকল দায়িত্ব সরকার গ্রহণ করছে। তারপরেও আমরা আইসিটি ডিভিশন থেকেও আমরা চেষ্টা করব যে কিভাবে আইসিটি ভিত্তিক তাদেরকে সারা দেশের সকল শিশুদেরকে তালিকাবদ্ধ করা যায়। আমরা হব জয়ী, আমরা দুর্বার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। আমি শুধু একজন মেয়ে না, আমি একজন মানুষ। আমি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার মতামতের গুরুত্ব 100%। আমি অবশ্যই যোগ্য। আমার যোগ্যতার পরিমাপ যারা আমার পোশাকের দৈর্ঘ্য দিয়ে করেন তাদের স্থান একটাই, মেন্টাল হসপিটাল। আমি যদি প্রমোশন পাই তার মানে এই নয় যে আমি আমার বসের বিছানা শোবো। আমি আমার দক্ষতার জন্য, যারা আমার সফলতার হিংসায় পুড়ে পুড়ে মরছেন তাদের বলতে চাই, পুরুষ কখনো রক্ষক, আবার এই পুরুষই কখনো ভক্ষক। কিন্তু আমার বাবা, সেও তো একজন পুরুষ। আমার বটগাছ, আমার ছায়া। ঘৃণা করব কাকে? পুরুষকে নাকি পুরুষের পশুসুলভ আচরণকে? একটা গল্প শোনাই চলো, গল্প জমুক আজ। নারী মানে মায়ের রূপে, রূপকথারই বাজ।